আসসালামু আলাইকুম। গল্প বাই মনিম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটি গল্প, অসুখ বিসুখ। অসবান, কই যাস? সুলতান ডাক্তারে কই আজকে দাওয়া আনতে পারবি? আমি তো আর খারাইতে পারি না বাবা। অসবান, শুনলি? মাথা মুথা খালি ঘুরান দিতেছে, ডাক্তারে খবর দিবি? পেছন থেকে মায়ের ডাক শুনে সোবাহান দরজা থেকে ফিরে আসে, কিন্তু আতমন্নেসার ঘরে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সে হাঁক ছাড়ে, আলমের মাও, এক গিলাস পানি দিয়া দাও তো। বারান্দায় ঘরের দেওয়ালের সঙ্গে পেতে রাখা বেঞ্চ, বসবে বলে সোবাহান পাচা ঠেকায় বেঞ্চের উপর, কিন্তু সারা শরীর তার ছটফট করে ওঠে। তাই একবার বসে তো দুবার দাঁড়ায়। এই ব্যায়াম করতে করতে সে অবিরাম বিড়বিড় করে, কই যাওন টাইমে খালি পিছে ডাকবো, খালি পিছু ডাক দিব, কাম হয় কেমনে? দুনিয়ার মানছে হালাই কামাইয়া লাল হইয়া গেল, আমাগো হইব কেমনে? ওদিকে ঘরের ভেতর আতমন্নেসার গোঙানি এখন স্থগিত। তক্তপোষের তলা থেকে চিলমচি টেনে নেওয়ার শব্দ আসে। থুক করে পানের ছিবড়ে ফেলে আতমন্নেসা চিলমচি ফের নিচে ঠেলে দেয়। সীতারা তখন উঠানের এক কোণে উপুর হয়ে দাঁড়িয়ে ছেলের পাছায় পানি ঢেলে দিচ্ছে। রাস্তার ধারের নালা থেকে আলম এক্ষুনি পায়খানা করে এলো। সীতারা ওখান থেকেই জবাব দেয়, পাকঘরের সুরায় থেকে ডাইলা খাও। পানি না খেয়ে সোবাহান সশব্দ পা ফেলে বেরিয়ে যায়। পিপাসাও ছিল না তার। মায়ের পিছু ডাক শুনে বাইরে গেলে ময়দার পারমিট পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বলে ঘরে এসে সে ফের প্রথম থেকে যাত্রা করল। আতমন্নেসা ফের মুখ খোলে, অমতি, দেখলি তোর ভাই এক গিলাস পানি ভি খাইয়া যাইতে পারল না, দেখলি? মেয়ের দিক থেকে কোনো সাড়া না পেয়ে সে এবার সরাসরি কথা বলতে চায় বউয়ের সঙ্গে। বউ, আমার পোলাডারে তুমি এক গিলাস পানি ভি দিবার পারো না? এই রোদের মধ্যে হুক না মুখ লইয়া পোলা বাইরে গেল, হ্যাঁ? কিন্তু বউয়ের দিক থেকেও কোনো সাড়া নেই। রাও করবার পারস না বউ? ও আলমের মাও, শুনলি? বিছানায় কাত হয়ে নতুন করে পান সাজাতে সাজাতে আতমন্নেছা চিৎকার করে, পোলায় আমার পানি না পাইয়া বাড়ি থেকে বাড়াইয়া যায়। খানকি মাগি তুই পানি না দিয়া ভাতাররা বাইর করে দিলি? ঘরটারে কারবালার ময়দান বানাইবার হাউস করছস, হ্যাঁ? এই যে তৃষ্ণার্ত ঠোঁটে শুকনো গলায় রোদের ভেতর বাইরে চলে গেল তার ছেলে সোবাহান। সে যদি আর ফিরে না আসে তো খানকি মাগিটার উচিত শিক্ষা হয়। কিছুক্ষণের মধ্যে যদি খবর আসে যে গলি থেকে বেরিয়ে আলুবাজারের বড় রাস্তায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে সোবাহান একটা ট্রাকের তলায় পড়ে গেছে মুখ থুবড়ে, শেষবারের মতো দেখতে চাইলে সবাই মেডিকেল কলেজ চলো, তো এই শয়তান বউটার বাপের বাড়ি পর্যন্ত না উদ্ধার করে আত্মমন্যসা ছাড়বে না। পুত্রবধূকে যথোচিত শিক্ষা দেওয়ার উৎসাহে আত্মমন্যসা বিছানায় উঠে বসে। মনে হলো মাথাটা বোঁ করে ঘুরতে শুরু করলো। জানালা দিয়ে দেখে উঠানের একদিকে পায়খানার চটের পর্দা খুব দ্রুত গতিতে একবার সামনে আসছে একবার পেছনে যাচ্ছে। এরকম হলে তার খুব ভয় হয়, শুয়ে পড়তেও ভয় হয়। অনেক সময় ছাদটা এমন বোঁ বোঁ করে ঘোরে যে মনে হয় চুন ছুরকির ছেঁড়া খোরা কাঁথা কম্বল ভেদ করে ছাদের এই বিশাল বপু বুঝি তার ঝরঝরে গতরে হুমড়ি খেয়ে পড়ল। তবে মাথা ঘোরার প্রাথমিক ধাক্কা সামলাতে পারলে সমস্ত জগতের গতি আস্তে আস্তে কমে আসে, চারপাশ তখন ধীরে ধীরে দোলে। কিন্তু আতমন্যেছার এসব কথায় কান দেয় কে? তবু চিহি চিহি করে তার মেয়েকে ডাকে, মতিবানু,
অমতি, আমার একটুখানি দুধ দিবার পারস? মাথাটা কেমন চক্কর দিয়া উঠল। অমতি। সকালবেলা জ্বর আসেনি বলে মতিবানু রান্নাঘরে ঢুকেছে। রাত্রে ঠান্ডা ভাত খাবে, একটু বাসি তরকারির জন্য সে এখন এতাক ওতাক হাতড়াচ্ছে। মায়ের ডাকে মনোযোগ দিলে সীতারা এসে তরকারির বাটি লুকিয়ে ফেলতে পারে। ভাবিটা কি তার কম দজ্জাল? আতমের নেছা শেষ পর্যন্ত ধর্ণা দেয় বউয়ের কাছে। অ বউ, অ আলমের মাও, আমারে দুধ দিবা একটু? আমার মাথাটা কেমন ঘুরান দিতেছে। অ বউ। আলমের উরু, পায়ের পাতা সব জায়গায় গু লেগেছিল। এসব ভালো করে ধুতে গেলে সে চেঁচিয়ে ওঠে। সীতারা তার দুই গালে কষে চড় লাগায়। পায়খানার চটের পর্দা ধরে আলম আর্তস্বরে কাঁদতে শুরু করলে সীতারা ধীরে সুস্থে বারান্দায় আসে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলে, দুধ পাই কই? জানালা দিয়ে মুখ বাড়িয়ে আতমন্নেসা নানাভাবে তার চোখের দিকে তাকাবার চেষ্টা করে। আমি ময়রা যামু বউ, দুই চোখে খালি আন্দার দেহি, আমার এক পেয়ালা দুধ দিবি? দুধ নাইকা। সীতারার এই সংক্ষিপ্ত জবাবে আতমন্নেসা মুষড়ে পড়ে। কি একখান বউ লইয়া আইছে তার পোলায়। হায় রে, রাও করব না, বাত করব না। একটা কথা কইব মনে লয় বাপের বাড়ির সোনা দানা হীরা জহরাতের হিস্সা দিতাছে। ওই দিনকা মতির জামাই লাইন দিয়ে খাড়াইয়া বড় টিন লই আইছে না একটা, ব্যাগটি খাইছ? ওই দুধ দুলে মতি বিবিরে কি দিমু? ডাক্তারে ওরা দুধ খাইতে কইছে না? হায় রে আমার কপাল। নিজের কপালে একটা চর মারতে গিয়ে আতমন্নেসার ডান হাত বুক পর্যন্ত উঠে ফের পড়ে যায়। কপালের সঙ্গে যে কোনো সামান্য সংঘর্ষে তার মাথা ঘোরা বেড়ে যেতে পারে। বিমার খালি মতি বানুরি হইছে, আমি বলে মইরা যাই। হায় রে, চুকি মাইরাও যদি কেউ দেহে। আধ ঘন্টা পরে সীতারা ঘোলাটে রঙের কাঁচের চায়ের গ্লাসে দুধ গুলে আতমন্নেসার সামনে ধরলে সে অন্যদিকে তাকিয়ে থাকে। শান্ত গলায় সীতারা বলে, দুধ খাইবেন কইলেন না? না, আমারে দুধ কি দিবা? আতমন্নেসার স্বর জলীয় ও নিচু, তার চোখের পাতা নোয়ানো। আমি দুধ খামু কেন? আমার কি বিমার হইছে? বিমারের লগে দুধ খাওয়ানোর কথা কি হইল? হাউস হইছে দুধ খাইবেন তা খাইবেন। ততক্ষণে দুধের গ্লাস আতমন্নেসার হাতে চলে এসেছে। ততক্ষণে দুধের গ্লাস আতমন্নেসার হাতে চলে এসেছে। তার চোখের ঘোলামণিতে দুধের ছায়া কি পড়ে না? গোটা গ্লাসটা এই খানকিটার মুখের উপর ছুঁড়ে ফেলে চিৎপটাং হয়ে শুয়ে বাড়ি মাথায় করে চেঁচাতে পারলে এখন সুখ পাওয়া যেত। কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যায়। তার বাড়াবাড়ি মানে বউয়ের জিদ, সুতরাং দুধটা তাকে খেয়েই ফেলতে হয়। আলমের কান্না থামাবার জন্য আরেকটা চর মারা দরকার। সীতারা তাই চলে যায় উঠানে। বিছানার উপর শূন্য গ্লাস হাতে বসে আতমন্নেসা তার রোগের উপসর্গসমূহ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তার ভেতরটা জ্বলে যাচ্ছে। মাথা তুললেই দুনিয়া কেবল ঘোরে। তার না আছে গতরের আরাম, না আছে জানের শান্তি। তামাম জিন্দেগি ভর তার দিকে কেউ খেয়াল করেনি। তার পোলাপনের বাপ সারা জীবন নিজেই ছিল হাঁপানির রোগী। সারাটা শীত খক খক করে কাশত, হাঁসফাঁস করে নিঃশ্বাস নিত। একটু বৃষ্টি হলো কি একটু গরম পড়ল, ব্যাস শুরু হলো সোবাহানের বাপের হাঁপের টান। তখন রাতে ঘুম থেকে উঠে চুন দিয়ে তেল গরম করো, বুকে পিঠে মালিশ করো, রসুন ছেঁচে গলায় পট্টি লাগাও, এটা করো সেটা করো। এই করেই তো তার কাটল। না, এমনি লোকটা তার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতো না। মিছা কথা কইলে গুণা, দিলের মধ্যে রাখলে বি গুণাই হইব, হইব না?
সোবাহানের বাপ বউকে মারধর করতো না। বিয়ের পর বছর 4-5 একটু আধটু যা করেছে তা ওই চটকানাটার উপর দিয়েই গেছে। অথচ আতমন্নেসার ভাসুর 3 জনের সকলেরই পরিবার ছিল 2টো করে। সেজ ভাসুর তো কুমিল্লা না পাবনা জায়গার নাম কি ছাই মনে থাকে, কোথায় গিয়ে আরেকটা বিয়ে করে সেখানেই বাস করতে শুরু করে। সোবাহানের বাপ ছিল কলেজিয়েট স্কুলের দপ্তরি। ভালো ভালো লোকের সঙ্গে তার ওঠা বসা। না, ওইসব খাসলোক তার একেবারেই ছিল না। কিন্তু তার দোষের মধ্যে ওই মরতে থাকতো খালি নিজের অসুখ নিয়ে। সপ্তাহে কম করে হলেও 2টো দিন কোনো না কোনো ওষুধ ঘরে আসতই। হেকিমি হোক, কবরেজি হোক, হোমিওপ্যাথি হোক, ডাক্তারি হোক, গাছগাছরা টোটকা, রোজই কোনো না কোনোভাবে নিজের পরিচর্যা করত। অথচ দেখো, চোখ থেকে পানির বিন্দু গড়িয়ে পড়লে আতমন্নেসার 2টো চোখই খসখস করে। অথচ কই তার জন্য 1 ফোঁটা ওষুধ কোনোদিন আসেনি। আতমন্নেসার শরীরটা ভালো ছিল, বড্ড বেশি রকমের ভালো। তা হোক, শরীর লোহার হোক কাঠের হোক, রোগ ব্যারাম ছাড়া কি মানুষ বাঁচে? অবেলায় গোসল করে আতমন্নেসার যদি কখনো গা গরম করেছে সে আর বলা হয়নি। এই না বলাটাই হয়েছে তার কাল। এতে সকলে ভাবতে শুরু করল কি বউয়ের গতর হইল লোহার পিঞ্জর একখান, পানি হাওয়া রইদে এরে কিছুই করবার পারে না। সবাই ভাবত সোবাহানের মায়ের শরীর একেবারে নিরোগ। হায় রে কপাল তার, 6টা-7টা ছেলে মেয়ে হলো, সন্তানের সংখ্যা তার ভালো করে মনেও পড়ে না। মনে করার জন্য চোখ বন্ধ করে নিবিষ্ট চিত্ত হতেও তার ভয় করে, পাছে মাথাটা চক্কর দিয়ে ওঠে। একবার মনে হয় 8টা। সবচেয়ে বড়টার কথা মনে পড়ে, সেটা ছিল ছেলে। 7-8 মাস বোধহয় বেঁচে ছিল। তারপর বোধহয় নুরুন্নেসা, তার জীবিত সন্তানদের মধ্যে বড়। তারপর কে? সোবাহান না সেই মরা ছেলেটা, কি জানি। এখন আর মনে করে লাভ কি? তখনই কেউ খেয়াল করল না? না না, পোয়াতে শরীরের দিকে কেউ দেখেনি। প্রত্যেকবার যখন গর্ভ পূর্ণ হয়, না অহন ফুল জানারে লইয়া আহি, এই কথা বলে সোবাহানের বাপ চলে যেত নাজিরা বাজার। নাজিরা বাজার থেকে আসতো তার ননদ ফুলজান, ঘোড়ার গাড়ি বোঝাই হয়ে আসতো। তার 5-6টা ছেলে মেয়ে, তার কাঁথা বালিশ, তার মাদুর, তার পানের ডিবে, তার বেতের বাক্স, টিনের বাক্স। আর আসতো তার এক গাদা ওষুধপত্রের একটা ঝুড়ি। নাও, এইগুলোকে এখন সামলাও। এইটুকু বাড়ি, মানুষে মানুষে গিজ গিজ করত। এর মধ্যে ননদের এটা ওটা বায়না, তার এই রোগ সে রোগ, সে এটা খাবে না ওটা খাবে না। তার উপর সুতিকা রোগী সে, যখন তখন পায়খানায় যায়, মাটিতে হাত না ঘষেই ভাত বাড়ে। উঠানে বারান্দায় রান্নাঘরে ছেলে মেয়েগুলো যখন তখন বসে শের শের চালের ভাত উজাড় করে দেয়। আর ননদ এসেছে তার দেখাশোনা করতে, তার নিজের জড়াজড়ি নিয়েই সে ব্যস্ত থাকত বেশি। গায়ের তাপ বাড়ত, মুখও ছুটত ফুলজানের। মুখটা তার বড় খারাপ ছিল। একবার ছুটতে শুরু করলে ছেলে মেয়ের বাপ, নিজের ভাই ভাবি, এমনকি বাপ মা পর্যন্ত রেহাই পেত না। আর দেখো, আতমন্নেসার প্রসবের ব্যাপারটি কারো কাছে কিছুই না। না ডাক্তার, না কোনো ওষুধ, না বিশেষ কোনো পথ্যি। সাবিত্রী দায়িত্ব কাছেই থাকতো। মহল্লার মেয়েদের প্রসবের আগে তাদের পেট মালিশ করে দিত। না, সোবাহানার বাপ তাকেও যদি একবার ডাকতো। আতমন্নেসা একটা বাচ্চা বিয়াতো। সোবাহানের বাপ পাশের ঘরে তার কাশিতে একটু বিরতি দিয়ে জিজ্ঞেস করত,
কি হইল? অফুলজান, কি হইল? যদি জবাব আসত, পোলা হয়েছে মিয়া ভাই, তো তক্ষুনি বিছানা থেকে উঠে বংশালের অজিউল্লাহ মৌলবীকে ডেকে দিয়ে ফের বাইরে চলে যেত। ভাঙা গলায় কাঁদো কাঁদো সুরে অজিউল্লাহ মৌলবীর আজান শেষ না হতে হতেই সুবহানের বাপ ঠিক ফিরে এসেছে। তার 2 হাত জুড়ে কাঁঠাল পাতা ও কাগজের ঠোঙায় লাড্ডু, নিমক পাড়া বাকরখানি। এই পর্যন্তই। একবার উকি দিয়ে দেখেওনি বউটা মরল কি বাঁচল। প্রসবের পর আতমন্নেসার খুব খিদে পেত, প্রচণ্ড ক্ষুধা। ফুল খসাতো তার ননদ, এই কাজে তার জুড়ি ছিল না। পরপরই তার জন্যে গামলা ভরে ভাত এনে দিত, মাগুর মাছের ঝোল দিয়ে ভাত। আতমন্নেসার ইচ্ছে করত মাখা মাখা করে রাধা গলদা চিংড়ির ঘন সুরুয়া দিয়ে ভাতটা মেখে নেয়। সোবাহানের বাপের চিংড়ি নিষেধ, ওই জিনিস তাই ঘরে কখনো আসেনি। ওষুধ না দিক, চিকিৎসা না হোক, কেবল তারই জন্য কোনো একটা পথ্য যদি কোনোদিন আসতো। এখন, হ্যাঁ, এক্ষুনি এই বিছানায় এমনি কাত হয়ে শুয়ে শুয়ে চিংড়ির ঘন সুরুয়া দিয়ে ঝরঝরে 4টে ভাত খাওয়ার জন্যে আতমন্নেসার প্রাণটা আইটাই করে। তার পান চুন ক্ষয়ের দোক, তার পলেস্তারা পরা পুরো জিভে কত কাল আগে মায়ের রান্না করা ঝাঁঝালো গন্ধের ঝাল চিংড়ির ঘন স্বাদ পুনরুদ্ধার করবে বলে সে একাগ্র চিত্র হয়। এই স্বাদের খানিকটা হয়তো উদ্ধার হতো, কিন্তু এই সময় আলম, আলম ডাক শুনে জানালা দিয়ে বারান্দায় তাকালে সুরুজ মিয়াকে দেখা যায়। সুরুজ মিয়ার হাতে খাকি কাগজের ঠোঙা দেখে আতমন্নেসার জিভ, টাকরা, ঠোঁট সব ফের ছড়িয়ে পড়ে। গলদা চিংড়ির স্বাদ কোথায় পালায়। সুরুজ মিয়া থাকে ডেমরার ওপার। ডেমরা ঘাটে শীতলক্ষা পার হয়ে তাড়াবো, তারপর আরও খানিকটা গেলে বলতা। সেই গ্রামেই ওদের বাস। সুরুজ মিয়া আজকাল সুতার ব্যবসা করে অনেক টাকার মালিক। শ্বশুর বাড়িতে খালি হাতে কখনো আসে না। হাঁপানির চিকিৎসা করতে বাপের বাড়িতে এসেছে তার বউ। তা মাস 3 তো হতেই চলল। সুরুজ মিয়া প্রায় একদিন পর পর বউকে দেখতে আসে। তার হাতের ঠোঙায় হয় ফলমূল নয়তো ওষুধপত্র থাকে। মতিবানুর কি এমন অসুখ করলো যে 2 দিন পর পর ডাক্তার, 1 দিন পর পর ওষুধপত্র নিয়ে আসতে হবে? পেটের মেয়ে হলে কি হয়, এই যে রোগ বিমারের নাম করে মতিবানুর কথায় কথায় বাপের বাড়ি আসা, সব সময় গায়ে এলিয়ে থাকা, এসব তার একটু ভালো লাগে না। মেয়ে তো তার আরও আছে। নুরুন্নেসা থাকে লালবাগে, সে তো কাছেই। কই বছরেও তো একবার আসা হয় না তার। ওই জামাইটার বয়স একটু বেশি, সোবাহানের বাপের কাছাকাছিই হবে। নুরুন্নেসা তার 3য় পরিবার। কিন্তু কম বয়সের বউয়ের কাছে লোকটা ভাওরা হয়ে যায়নি। তার অবশ্য খানদান অনেক ভালো। লালবাগের সর্দারদের সঙ্গেও তার রিশতা। তাদের আচার আচরণও অনেক শরীফ। কিন্তু এবার অন্যরকম ঝামেলা আতমন্নেসার মগজে কাঁটা বেঁধায়। বড় মেয়েরই বা এ কীরকম আচরণ? মানি মানুষের বিবি হলে কি নিজের মাকে ভুলে যেতে হবে? তার সবকটা মেয়ে বড় বাপ সোহাগী। বাপের কাশি আর হাঁপানির পরিচর্যা করে বাপের বাড়ি থেকে বিদায় নিয়েছে। বিয়ের পরও এখানে এলে খালি বাপের কথাই বলে। বাপ মারা যাওয়ার আগে নুরুন্নেসা মাঝে মাঝে আসতো। অন্তত ঈদের পর দিন সকালবেলা ও শবে বরাতের রাত্রে আসাটা বাধা ছিল। বাপ মরল, কিসের ঈদ আর কিসের শবে বরাত? মায়ের কথা কি মেয়েটার মনেও পড়ে না? দুলামিয়া এত বড় ঘরের মানুষ, প্রায় শোনা যায় মেম্বার টেম্বার কী সব হচ্ছে। কীরকম চাপ দাড়ি তার, মাথায় সর্বদা কিস্তি টুপি,
সব সময় তার পাশের লোকজন, এ বিচার সে বিচার, এই স্কুল ওই মাদ্রাসা, গোরস্থান, মসজিদ, এতিমখানা, এত যে খেয়াল করে বিধবা শাশুড়ির কথাটা তার একবার মনে হয় না কেন? আর জামাই, মেয়ে যদি মাকে ভোলে তো পরের ছেলেকে দোষ দিয়ে লাভ কি? আলম, আলম, শুই না দাও তো বাবা। সুরজ মিয়ার আহ্বানে আলম আস্তে আস্তে তার সামনে দাঁড়ায়। সুরজ মিয়া কাগজের ঠোঙা থেকে একটা কমলা লেবু বার করে দিলে ছো মেরে নিয়ে আলম চলে আসে আতমন্নেসার ঘরে। বারান্দায় বেঞ্চে বসে সুরজ মিয়া জোরে জোরে বলে, ও ভাবি, কি পাকান? রান্নাঘর থেকে সীতারার জবাব আসে, বহেন, ডাইল ভাত খাইয়া যাইয়েন। ঘরের ভেতর থেকে আতমন্নেচা এসব স্পষ্ট শুনতে পারে। জানালা দিয়ে তাকালে দেখা যায় মতি বিবি বারান্দায় এসে দাঁড়ালো। দেখো, স্বামী আসতে না আসতে সেমরির মুখ কেমন ধুকধুকে হয়ে উঠল। এই মুখ দেখলে কে বলবে যে আধা ঘন্টাও হয়নি মেয়েটা তেলে ভাজা লাল লঙ্কা, পেঁয়াজ, রসুন ও তেল দিয়ে এক থাল ভাত সেঁটে দিয়েছে। আর এখন দেখো না, তার গলায় জোর নেই, সে এই হাঁটতে পারে কি না পারে। রাত্রের ঠান্ডা বাসি জ্বরকে সরবাটার মতো সে মেখে রেখেছে তার মুখে, গালে ও চোখের কোণে। এইসব ভরং করেই তো স্বামীটিকে সে তুর্কি নাচন নাচাচ্ছে। জামাইটাই বা কিরকম পুরুষ মানুষ যে বিয়ের পর 4 বছর বাচ্চা হয় না, এখনো অন্য বিয়ে করার নাম পর্যন্ত করে না। আবার ডাক্তার দেখায়, বলে কি হাঁপানি ভালো হলে মতি বিবির বাচ্চা হতে পারে। কত রঙের কথাই যে এরা জানে। নিজে পারো না, মাইনা কইরা ডাক্তার রাইখা পোলা পয়দা করবা না। রাগে আত্মন্বেষের মুখ খারাপ করতে ইচ্ছা করে। দাদি, একটা পান দাও। কমলালেবু পকেটে রেখে আলম আত্মন্বেষের পানের ডিবাতে হাত দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে এক নাগাড়ে প্রচেষ্টা চালাচ্ছে। 6টা পায়ের নিচে 3, 6, 18টা ইট দিয়ে উঁচু করা এই তক্তপোষে ওঠার জন্যে পেছন থেকে, সামনে থেকে, পাশ থেকে নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হলে তাকে সরাসরি আত্মন্বেষার শরণাপন্ন হতে হয়। কিন্তু নাতি পান চাইলেই কি সঙ্গে সঙ্গে দিতে হবে? কমলা খা গিয়া। না, আমারে পান দাও। তোর মায়ে কি করে রে? কিন্তু আলমকে ভোলানো অত সহজ নয়। না, আমারে পান দাও। তোর মায়ে কি করে দেখায় না। মায়ে পাক ঘরে বইসা না খালি পানি ফালাইতেছে, আর আমারে আমরা দিবার চাই না। মায় না চামিচ ফালাইয়া দিছিল, কইছি অন পান দাও। পান দিমু, তোর ফুপু কি করে দেখায়। না যামু না, তুমি আমারে পান দাও। যা না স্যামরা, পান দিমু তো কইলাম। তোর ফুপাই কি দাওয়াইলো আইসে দেখায়, যা। তরে 2 আনা পয়সা দিমু, যা। কয়েক সেকেন্ডের মধ্যে আলম ফিরে আসে। দাদি, ফুফু না কমলা খাইতে চায় না। ফুফায় একটা কোয়া লইয়া ফুফুর মুখের মধ্যে হান্দাইয়া দিছে, তো ফুফু থুক কইরা ফালাইয়া দিল। ফুফু কয়, জ্বরের মুখে কমলা তিতা লাগে। কমলা তিতা হইতে পারে, হ্যাঁ? হায় রে, যত অসুখ বিসুখকে কেবল তাদের কপালেই জোটে। আর আতমন্নেসার শরীরের দিকে কেউ একবার এতটুকু খেয়াল পর্যন্ত করে না। মেয়ের এসব খুনসুটিতে আতমন্নেসার কোনো আগ্রহ নেই। তার জানা দরকার ওষুধপত্রের কথা। দাওয়াই দেখলি? দেখছি না। স্মার্ট ভঙ্গিতে আলম সোজা হয়ে দাঁড়ালো। সে একটু হিমশিম খায়। বলতে কি, কমলালেবু দেখে ওষুধের কথা তার মনেই ছিল না, কিন্তু সে কথা তো স্বীকার করা যায় না। ওষুধের ওপর দাদির টানের কথা সে ভালো করে জানে। দাওয়ায় দেখছি তো, ঠোঙার মধ্যে কি সুন্দর দাদি, কত বোতল, কত বাক্স। ওভাবে যাই গিয়া। জোরে জোরে এই কথা বলে সুরজ মিয়া বারান্দায় এসে দাঁড়ায়। আমারে কইয়া যাই। গলা খাকারি দিয়ে সুরজ মিয়া আতমন্নেসার ঘরে ঢোকে।
জামাইকে দেখে আতমন্যেশ্বর জড়সড় হয়, শুয়ে শুয়ে মাথায় আঁচল চড়ায়। সমস্ত শরীর গুছিয়ে নিতে গিয়ে তার ডান পায়ের হাঁটুতে শাড়ি উঠে আসে। মায়ের পায়ের কাছে বসে মতিবানু মায়ের শাড়ি টেনে দিল। আম্মা কেমন আছেন? শরীর কেমন? যত দোষ থাক, সুরজ মিয়ার গলায় বড় মায়া। আর বাবা শরীর, আম্মার শরীর মাশাল্লাহ খুব ভালো। আমরা কোনোদিন আম্মার জ্বর হইতে দেখি নাই। মতিবানুর এই মাতৃস্তুতিতে আতমন্যেশ্বর একটু আগে গোছানো শরীর ফের এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে। জামাইয়ের সামনে না থাকলে সে হয়তো বিছানা থেকে গড়িয়েও পড়তে পারত। পানের ছিবড়ে আটকানো প্রায় ভাঙা গলায় সে হঠাৎ গোঙাতে শুরু করে। না বাবা, শরীরের মধ্যে আমার কিছু নাই, বল পাই না বাবা, কিছু খাইতে পারি না, ভাত দেখলে মনে লয় বমি কইরা ফালাই। কি কই বাবা তোমারে কই, এই দুইটা চোখের মধ্যে নিন্দের একখান দানা ভিনাইক্কা। রাইতে একবার জাগনা পাইছি তো তামান্ডা রাত চোখের পাতা আর এক করবার পারি না। না আম্মা, বিমার তোমার মনের মধ্যে, বয়স হইছে, সংসারের মধ্যে সুখ শান্তি পাইবা না তয়। মতিবানু আর চোখে রান্নাঘরের দিকে দেখে একবার। শরীর আর কেমনে ঠিক থাকে? আম্মার বিমারি তার মনে, তার শরীর মাশাল্লাহ বহুত ভালো। এই নতুন একটা রঙের কথা পেয়েছে এরা, আতমন্যেশ্বর পুত্রকন্যার দল। তার রোগ নাকি তার মনের, তার মনের খবর তার চেয়ে এরাই ভালো জানে। এদের বাপই কোনোদিন জানতে চেষ্টা করল না, আর এরা কিনা আজ আতমন্যেশ্বর মনের সুখ শান্তি নিয়ে আচার বিচার করে। এইসব বড়লোকি বচন এই বাড়িতে চালু করে আতমন্যেশ্বর মেজ ছেলে। মাস 6 আগে নতুন বিয়ে করা বউ নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার আগে বাড়ির সকলের বিশেষভাবে তার মায়ের সুখ দুঃখ, রোগ শোক ও অসুখ বিসুখের একেবারে চূড়ান্ত পরিচয়টি উদ্ঘাটন করার জন্য খোরশেদ তৎপর হয়ে ওঠে। সুযোগ করে নিয়ে প্রায়ই বলতো, আব্বাই তো জিন্দগি ভইরা খালি খক খক কইরা কাশছে, আর তার খেদমত করতে করতে আমার তামাম লাইফটা স্পয়েল হইয়া গেছে। আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, বুঝলা না? আমার পুরাটাই হইল মনের বিমার। সে আমলই দেয় না যে তার মায়ের শরীরের ভেতরটা জ্বলে যাচ্ছে, পেটের ওপরের দিকে দিনরাত অস্বস্তিকর ঠেকে, চোখে ঘুম নাই। ছেলেটা বিশ্বাসই করে না, অথচ নিজের পেটের পোলার গিবত কইতে হয় না। দুঃখে আতমন্যেশ্বর পেটের অস্বস্তিকর পিণ্ড ভেঙে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাপ মারা যাওয়ার পর খোরশেদের লেখাপড়া চালাবার জন্য তাকে কত ঝামেলাই না পোহাতে হয়েছে। প্রতি মাসেই তখন সোবাহান ওর লেখাপড়ার খরচ বন্ধে করে দেওয়ার হুমকি দেয়। আতমন্যেশ্বর তখন কত কান্নাকাটি। সোবাহানের বাপের নাম করে বানোয়াট সব সংলাপ ছাড়া এইসব করেই তো খোরশেদের লেখাপড়া এতটা হইল। নইলে এই বংশে কেউ কোনোদিন স্কুল কলেজে গেছে? লেখাপড়ার জোরে খোরশেদ বিয়েও করল ভালো ঘরে, মেয়ে নিজেও ম্যাট্রিক ফেল। খোরশেদের বন্ধুবান্ধব সব শিক্ষিত সমাজে, ভালো এলাকার লোক না হলে খোরশেদ মেলামেশা করতে চায় না। কিন্তু লেখাপড়া শিখলে যে মানুষ এত রঙের কথা বলে, সে কথা আগে জানলে কি আর। না আম্মা, ভাইবেন না, আপনার বিমা ঠিক হইয়া যাবে ইনশাল্লাহ। একটু হাঁটটা উঠটা বেড়ায়েন, চলাফেরা না করলে শরীর ঠিক থাকে না, বোঝেন না? তারপর সেই নির্লজ্জ জামাই শাশুড়ির সামনেই বউকে সোহাগী ধমক দেয়। আম্মার শরীর খান দেহ তো, এই বয়সেও কি আছে? হ্যাঁ, আর তুমি তো মায়ের কিছুই পাইলা না, মায়ের পাবেটা কি? মায়ের জন্য মতিবর্ণ করলো কি যে মায়ের কিছু পাবে? আতমন্যস্ত বিড়বিড় করে, মাইয়া আমার বাপ সোহাগী আসিল, বাপে তারে দিয়াও গেছে, সোনা দানা ঘর বাড়ি খাট পালঙ্ক তো আর দিয়া যাইতে পারে নাই,
বিমারটা দিয়ে গেছে মতিবানুরে। এইটা তো ঠিকই, সঙ্গে সঙ্গে মেনে নিল সুরজ মিয়া। কি নিমক হারাম জামাই, বছরের 6টা মাস বউকে রেখে দেয় তার বাপের বাড়ি, কোনো খরচাপাতি না, পয়সা করি না। আর দেখো, আতমন্নেসা কি বলতে কি বলেছে, সঙ্গে সঙ্গে জবাব দিল, এইটা তো ঠিকই। তবে এই কথা বলার পর মতিবানুর চোখের ধমকে বা হাতের মৃদু কোনো ইঙ্গিতে সে ফের প্রথম থেকে নামটা পড়ে। আম্মা, আপনি একটু চলাফেরা করেন, বুকের মধ্যে বল রাখেন, দেখেন আপনার বিমারি উমারি কই যাইব গিয়া। আমার ফুপুরও তো দেখেন নাই না। এবার শুরু হয় তার ফুপুর বৃত্তান্ত। আমাগো বাড়ির কাছেই বিয়া হইছে, তাই ফুপুর এই ব্যারাম বুঝলেন, ডাক্তারে হেকিমে কবিরাজে স্বেচ্ছা খাওয়াইছি, না কিছুই হয় না। কেমনে হয়, ব্যারাম তো তার মনের মধ্যে। এইরকম কত ফুপু আর খালা আর দাদি আর নানির গল্প আতমন্যসার শোনা হয়েছে। এসব আর ভাল লাগে না। রাতে বলে তার ঘুম নেই, হাতে পায়ে দিনরাত জ্বালা, মনে হয় হাতের তালুতে পায়ের তালুতে লঙ্কা বাটা লেপে দেওয়া হয়েছে। আর এরা কেউ আমলই দেয় না। আর কত, কখন সুরজ মিয়ার গল্প শেষ হয় বোঝা যায় না। সুরজ মিয়া চলে গেলে মতিবানু ভেতরের বারান্দায় গিয়ে আলমের খোঁজ করে। বারান্দা থেকে চিৎকার করে কথা বলে সীতারার সঙ্গে, ও ভাবি, নিমক পাড়া খাইবা? আলমরে পাঠাইয়া মোচরের দোকান থেকে আট আনার নিমক পাড়া লইয়াহি, খাইবা? বারান্দা আর রান্নাঘর কটা হাত আর তফাত, এর জন্য এত চেঁচিয়ে বলার দরকার কি? গলায় এত সুখের জোর এরা পায় কোথা থেকে? আতমন্নেছার চোখের সামনে হঠাৎ ঝাপসা ঠেকে। আজকাল প্রায় এরকম হয়। সে তখন কাত হয়ে শোয়, বালিশের পাশে রাখা ন্যাকড়ায় জড়ানো পান বের করতে করতে বালিশ থেকে মাথাটা একটু তুলতেই চোখের সামনে সবকিছু দুলে ওঠে। তার বুক ও পেটের মাঝখানে জোড়া স্তন যেখানে বিভক্ত হয়ে ঝুলে গেছে নিচের দিকে, তারও একটু নিচে একটা মাংসপিণ্ড ঠেলে ঠেলে কেবল ওপরের দিকে উঠে আসছে। তার এক একটা ধাক্কায় পেটের তরল পদার্থ সব গলার দিকে ছোটে। গলার কাছটা তেতো ঠেকে। তাড়াতাড়ি একটা পান খাওয়া দরকার। চোখ বন্ধ করে সে পানের একটা ছোট টুকরো ছেড়ে আরেক হাতে চুনের কৌটা খুলতে গিয়ে বোঝে যে এটা খোলাই ছিল। ডান হাতের তর্জনী দিয়ে পানের টুকরায় সে চুনকাম করে। কুচি করা সুপারি আছে কাগজের বাক্সে। পান চুন সুপারি মুখে দিয়ে চিবোতেও তার ভয়। কি জানি এই ঘর ফের দুলে ওঠে। সাজা পান দাঁতের দুই পাটির মাঝখানে ফেলে চাপ দিলে একটু ঝাঁঝালো রস তার গলার নল বেয়ে সেই দুষ্টু মাংসপিণ্ডের নিচে ও ওপরে গড়িয়ে শেষ পর্যন্ত ছড়িয়ে পড়ে তার পাকস্থলিতে। বমি বমি ভাবটা এখন কম। জানালা দিয়ে বাইরে তাকানো যাচ্ছে। জানালার ওপারে সরু বারান্দার পর ছোট রোগা উঠান। এই উঠানে কোনো একটা জায়গা নেই যেখানে নির্ভেজাল মাটি পাওয়া যায়। সব জায়গায় সুরকি সিমেন্টের গুঁড়ো ছড়ানো। আজকাল চোখের কি হয়েছে, এই বালুকি সিমেন্টের গুঁড়োর দিকে তাকালেই চোখ খচখচ করে। উঠোনের এক প্রান্তে বাজে কাঠ ও কেরোসিনের টিনের ঘেরাও দিয়ে এক চিলতে রান্নাঘর। রান্নাঘরের দরজায় পিঠ দিয়ে বসে মতিবানু গল্প করছে। সীতারার সঙ্গে মতিবানুর কি এত সোহাগের কথা। দাদি, ও দাদি, একটা রিক্সা না একটা টেরাকের লগে বাড়ি খাইয়ে একেরে স্বেচ্ছা গেছে। আলমের কথা শুনে আতমন্নেছার মাথার ভেতরে আবার নতুন বিন্যাস শুরু হয়। দাদি, আমারে পান দিলা না। পানের ডিবে চোখে পড়ায় ট্রাক ও রিক্সার সংঘর্ষের কথা আলম ভুলে যায়। তরে না কইলাম তোর ফুপুর ঘরে গিয়া দেখায় দাওয়াই কই রাখছে, যা। তাইলে আমারে 2 আনা পয়সা দিতে হইব। দিমু, যা।
মতিবানুর ওষুধপত্র থাকে তার টিনের সুটকেসের উপর, কিন্তু আতমন্নেসা একদিন তার মেয়ের এক বোতল বি কমপ্লেক্স গিলে ফেলার পর থেকে মতিবানু ওষুধপত্র রাখে সুটকেসের আড়ালে। আলম সেই জায়গাটাও চেনে। কিছুক্ষণের ভেতর আলম ফিরে আসে, খাকি কাগজের ঠোঙা হাতে। ঠোঙা দেখে আতমন্নেসার প্রায় তোবড়ানো গালের ভাঁজে ভাঁজে রক্ত ছলকে ওঠে, তার বুক কাঁপে। অগোছালো হাত সে বাড়িয়ে দেয়। এক্কেরে লইয়া আনছোস, দে। আরে আমার ভাই ধন, ফুফুর দাওয়াই ব্যাগটি লইয়া আইসি, 2 আনা না দিলে দিমু না। রান্নাঘরের দরজায় বসে নিমক পাড়া খেতে খেতে মতিবানু সীতারার সঙ্গে গল্প করে। আতমন্নেসা চাপা গলায় নাতিকে ধমকায়, চুপ কর স্যামরা। বালিশের নিচে একটু হাতড়াতে কয়েকটা মুদ্রা পাওয়া যায়। 2 10 পয়সা আলমের হাতে তুলে দিলে সে ফের ঘ্যান ঘ্যান করে, চাইরা না দাও দাদি, একটা আইসক্রিম খামু। আতমন্নেসার তৃপ্ত হাতের উদার ফোকর গোলে 10 পয়সার আরেকটি মুদ্রা আলমের হাতে পড়লে সে বাইরে চলে যায়। আতমন্নেসার কাপা কাপা আঙুল ও তালুতে ধরে রাখা এখন কত ওষুধ। আহা, মতিবানু কত কিসিমের দাওয়াই খায়। যৌবন তো একদিন আতমন্নেসারও ছিল। হয়তো হাঁপানি হয়নি, যক্ষা, কালাজ্বর, পায়ে পানি ধরা, কলেরা, আমাশা, এসব রোগ তাকে চিরকাল অচ্ছুত মনে করে তার ধারের কাছে ঘেঁষেনি। কিন্তু কখনো গা গরম তো করতো না। ভরপেট সেহেরি খাওয়ার ফলে সারাটা রমজান মাস ধরে সকালবেলা তার চোয়া ঢেকুর উঠত, বুকটা জ্বলত। কই, এক ফোঁটা দাওয়াই তো তার জন্য ঘরে আসেনি। তার হাতে এখন একটা স্বচ্ছ খয়েরি রঙের ছোট শিশি। শিশির ভেতরে সাদা তুলোর নিচে 2 রঙের লম্বাটে বড়ি। আহা, রঙের কি বাহার! কিন্তু এই ওষুধ বার করা যাবে না। মতিবানু এটা একবারও ব্যবহার করেনি। এর মুখটা এখন পর্যন্ত টাইট করে সাঁটা। একটা আঠার মতো তরল ওষুধের শিশি। এই শিশিটাও বেশ সুন্দর। মাথার কাছে সাজিয়ে রাখলে কি সুন্দর লাগে। ওষুধ শেষ হলে 2টো শিশি সে চেয়ে নেবে মতিবানুর কাছ থেকে। ছোটটায় জর্দা রাখবে, বড়টা কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে সে ভাবনায় পড়ে। ওষুধ আরও আছে, শক্ত রাংতা পাতায় খচিত বড় বড় ট্যাবলেট, 10টা ট্যাবলেট। এরকম একটা পাতা শিওরের কাছে রাখলে কত সুখ। আর একটা কাগজের পেট উঁচু খাম, খুলতে গিয়ে বেকায়দায় কয়েকটা ছোট ট্যাবলেট গড়িয়ে পড়ে মেঝেতে ও চিলমচির প্রান্তে পড়ে যায়। কয়েকটা ট্যাবলেট তার হাতে। এইসব ট্যাবলেট হঠাৎ তার হাতে এবং ক্রমে মাথায় আবাবিল পাখির মতো ঠোকরাতে চায়। প্রায় লাফ দিয়ে সে উঠে বসে বিছানার মাঝখানে। এই তো সেই ছোট্ট ট্যাবলেট। তার স্বামী সারা জীবন কেবল একা একা ভোগ করে গেছে। তার কপালে একটা দানাও জোটেনি কোনোদিন। সোবাহানের বাপকে মনে হয় এই ট্যাবলেটই সে দিত রোজ রাতে। এতকাল পরে সেই বড়ি ফের তার হাতে এসেছে। না, এই সুযোগ নষ্ট করা যায় না। পাশে জানালার তাকে সকাল থেকে রাখা আছে আধ গ্লাস পানি। আতমন্নেসা ডান হাতের ট্যাবলেট বাঁ হাতে চালান করে ডান হাতে সেই গ্লাস ধরে, বিড়বিড় করে বিসমিল্লা বলে 1 ঢোক পরিমাণ পানি মুখে নিল। তারপর জর্দা মুখে দেওয়ার মতো 4-5টা ট্যাবলেট ঝেড়ে ফেলল মুখের ভেতর। এরপর ভালো করে শুয়েছে কি শোয়নি, বালিশে মাথাটা তেমনভাবে পড়েওনি। তার চোখের সামনে থেকে মতিবানু ও সীতারাকে নিয়ে রান্নাঘরের দরজা, বাসনকোসন, নালার পাশের ময়লা ও সুরকি, সিমেন্টের গুঁড়োময় উঠোন এবং বারান্দার প্রান্ত একসঙ্গে উধাও হয়ে গেল। এইসব পরিচিত দৃশ্য চলে যাওয়ার পর সেই শূন্যতা আর পূর্ণ হলো না। সুতরাং তার চোখের সামনে কেবলই অন্ধকার, কোথাও কোনো সাড়া নেই। আরও কয়েকটা পলক কেটে গেলে মনে হয়
পেটের সেই ছোট্ট দলাটা যেন পাকস্থলীর গভীর থেকে আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। খুব ধীরে ধীরে কি যেন তার পেটের ওপর দিকটায় দুলছে, একবার দোলে ডান দিকে, একবার তার গতির বৃত্ত ছিঁড়ে ওপরের দিকে উঠে আসতে চায়। সে সময়টা পেট জুড়ে নানা জানান দেয় তীব্র ব্যথা। ফের তার নিজস্ব বৃত্তে ধীর গতিতে সে দুলে দুলে ফিরে আসে। আরও পলক কাটে। সেই মাংসপিণ্ড এখন কেবলই বুকের দিকে আসছে। আত্মন্বেষার চোখের সামনের জগৎ তীব্র গতিতে ঘুরতে শুরু করে। এ কি তার বুক বেয়ে গলার নল বেয়ে তীর তীর করে একেবারে মুখে চলে আসবে? এই ঘোরতর অন্ধকার এবং মহাদোলনের ঝোঁকেও বহুকাল আগেকার খুব কচি একটা মুখ এক একবার ভেসে ভেসে ওঠে। মতিবানোর পর একটা ছেলে হয়েছিল আতমন্নেসার। সেই ছেলেটা পেটে থাকতে তার এরকম হতো। মনে হতো পেটের শিশু এবার বোধহয় হামাগুড়ি দিয়ে উপর দিকে উঠছে। তখন তার কথাকে কি কেউ পাত্তা দেয়? ননদকে একদিন বলেছিল, তা ফুলজান হেসেই অস্থির। সোবাহানের বাপকে ডেকে বলে, ও মিয়া ভাই হুনছ, ভাবির পেটের মধ্যে কোন পীর সাব না শাহ সাবে আইয়া খানকা বানাইছে হুনছ? পীর সাব নিজ দিয়া বাড়াইবার চায় না। পীর সাবে ভাবির সিনার মধ্যে না উঠা একখান ফাল পারব তে এক্কেরে বাইরে হয়ে পড়ব ভাবির মুখের মধ্যে দিয়া। আল্লাহ রে আল্লাহ! তা ননদের ঠাট্টা বিদ্রুপ শুনতে শুনতে তার খুব গোপন একটা স্বাদ হয়, এইবার ছেলে হলে তাকে মৌলবি বানাবে। কিন্তু সেবার পেট থেকে নিচ দিয়ে নামলো একটা মৃত শিশু। সেই শিশুর অনুচ্চারিত ওয়া ওয়া ধ্বনি কোন দূর পরপার থেকে তার কানে বাজে। এবার সেই রকম আওয়াজ করতে করতে পেটের দলা পাকানো বস্তুটি হরহর করে চলে আসছে উপরের দিকে। এই তো এখন তার বুকের নেতানো স্তনে ঢেউ খেলে যায়। তারপর এই তো এখন তার গলার নিচে। এবার মাংসপিণ্ড বেরিয়ে আসছে গলা বেয়ে। বমি করার জন্য নিচু হয়ে চিলমচি টানতে যাবে। আতমন্নেছা চিলমচি আর হাতরে পায় না। সামনে অন্ধকার, ঘুরঘুরটা অন্ধার। তার চারিদিকে পানির মতো চাপ বাঁধা বাতাস। বাতাস কি পানিতে পরিণত হলো? পানি কি পাথর হয়ে জমে গেছে? নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস পাওয়া যায় না। একটা শ্বাস এই নিল তো সহজে ছাড়া যায় না। নাকের সামনে পাথর, আর কিছু দেখা যায় না। চারদিকে পাথরের জমা অন্ধকার ঘুরছে। অন্ধকারের ভেতর অন্ধকার। তার বলহীন হাত পা, মাথা মুন্ডু, বুক, পিঠ এপাশে ওপাশে ছড়িয়ে পড়ছে। অন্ধকারের নিচে আরও অন্ধকার গহ্বরে আতমন্নেষা ডুবে যায়। শীতল পাটির নিচে চুনসুরকির এবড়ো খেবড়ো মেঝে পিঠে লাগে। এদিক ওদিক পানির ঝাপটা। তার চারপাশে এত লোক কেন? এসব কারা? চোখ সম্পূর্ণ খোলাও যায় না যে ভালোভাবে দেখে নেয়। বিছানার সঙ্গে জানলা কোথায়? জানলার ওপারে বারান্দা কোথায়? বারান্দার ওপার উঠান পর্যন্ত আতমন্নেষা মনে করতে পারে না। তাকে চোখ মেলতে দেখে ফোপানিরত মতিবানু হাউমাউ করে ওঠে, জেতা রইছো আম্মা, জিন্দা রইছো, জিন্দা আসো গো আম্মা। চিল্লাও কেন? চুপ করো। সুলতান ডাক্তারের ধমক খেয়ে মতিবানু ফের ফোপানিতে ফিরে আসে। আতমন্নেছার চোখ জোড়া আস্তে আস্তে সব দেখতে শুরু করে। এত লোক কারা? এত লোক কেন? এরা কারা? হ্যাঁ, এই তো তার মেজে ছেলে খোরশেদ। সুলতান ডাক্তারের কানের কাছে মুখ নিয়ে কি বলছে। এই তো বড় ছেলে সোবাহান আলমের কাছ থেকে একটা কাঁচের গ্লাস কেড়ে নিচ্ছে। আহ, পিচ্চিটার লগে কি করে? সুলতান ডাক্তার কেন? মতিবানুর হাঁপানির টান কি বাড়ল, নাকি তার নতুন কোনো উপসর্গ দেখা দিল? না, মতিবানু তো তার কপালে হাত রেখে ফোপাচ্ছে।
পাশে দাঁড়িয়ে হাসান আলী ওস্তাগার, তার পাশে আমির পাগলার বউ, পায়ের কাছে আহসানুল্লাহর মেয়ে ছুটকি। এত লোকজন দেখতে দেখতে তার চোখ হয়রান হয়ে ঘুমে জড়িয়ে আসে। এরই ভেতর নিজের কাপড় চোপড় গুছিয়ে নেওয়ার জন্য আতমন্নেসার হাত এদিক ওদিক করে, কিন্তু শিথিল অঙ্গ প্রত্যঙ্গ বসে আসতে চায় না। আতমন্নেসার জ্ঞান ফিরে আসার পরও সুলতান ডাক্তার নানাভাবে তাকে পরীক্ষা করে। ওষুধপত্র অসাবধানে রাখার জন্য মতিবানুকে সে একটু বকল। মানুষের বার্ধক্য ও শৈশবের সাদৃশ্যের উপর একটি বক্তৃতাও সে দিয়ে ফেলত, কিন্তু আতমন্নেসার শরীরের বিভিন্ন খাদ অভাব ও ঘোরতর অনিয়ম দেখে তার নিজেরই অবস্থা কাহিল। এই মহল্লায় তার প্র্যাকটিস আজ বহুদিনের। প্রথম 10-15 বছর ছিল ন্যাশনাল পাস মন্নত ডাক্তারের কম্পাউন্ডার। মন্নত বসাক ইন্ডিয়া চলে গেলে সে পুরোপুরি ডাক্তার হয়ে বসেছে। তা সেও 20 বছরের কম নয়। এদের সবাইকে সে চেনে, এদের জন্ম থেকে। সোবাহান ও খোরশেদকে আড়ালে ডেকে সে বলে, তোমাগো মায়ের একবার মেডিকেলে লইয়া যাও। কেন? সোবাহান বেশ বিচলিত হয়। মতির ওষুধ যা খাইছিল ব্যাগটি না বাড়াইয়া গেছে। এটা কোনো প্রবলেম না, মনে হয় তোমাগো মায়ের কঠিন ব্যারামে ধরছে। কি ব্যারাম? টেস্ট না কইরা কিছু কইতে পারি না। আমিও তোমাকে লগে মেডিকেল যামু, বড় ডাক্তারগর লগে কথা কইতে হইব। ডাক্তার চলে যাওয়ার পর সীতারা এক গিলাস গরম দুধ নিয়ে এলে আতমন্নেসা বড় কাচুমাচু হয়ে বলে, হ্যাঁ মাল্লাইগা আবার দুধ লয়ে আইসো কেন? অপরাধে সে একেবারে নুয়ে পড়ে। মতুই বানুল্লাইগা রাখছ, আলমে খাইব কি? পরপর কয়েকটা দিন একবার মেডিকেল কলেজ হাসপাতাল, একবার বাড়ি, এই করে কাটে ওদের। সোবাহান মেডিকেল কলেজ যায় সকালে, 8টার আগেই মাকে নিয়ে সে বেরিয়ে পড়ে। একটু বেলা করে যায় খোরশেদ। সোবাহান তখন ফেরে ওর বেকারিতে। ডাক্তারদের তোয়াজ করা, নার্সদের সামলানো, এসব দেখে খোরশেদ। তারপর সোয়া 2-2:30টার দিকে নিজেই একটা রিক্সা করে মাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। পয়সা বেরিয়ে যাচ্ছে পানির মতো। কত রকমভাবে আতমন্নেসার পরীক্ষা চলছে। তার বুকের ভেতরকার রহস্য এবং তার পেটের অন্তর্গত অঙ্গ প্রত্যঙ্গের কুশল জানবার জন্য ছবি তুলতে তাকে নিয়ে গিয়েছিল একটা একটু অন্ধকার ঘরে। সেই ঘরের বারান্দায় বেঞ্চে বসে থাকে সারি সারি রোগী, আর ঘরে যন্ত্র লাগিয়ে আতমন্নেসার ভেতরকার ছবি তোলা হয়। তার হৃৎপিণ্ডের মাপ নেওয়ার জন্য তার বুক, পিঠ, হাত, পা সব ফিতে দিয়ে বেঁধে ওরা কী সব করল আতমন্নেসা ঠিক সাজিয়ে বলতে পারে না। একটার সঙ্গে আর একটা বড্ড গুলিয়ে ফেলে। বাড়ি ফিরে এসে সে হাঁপাতে হাঁপাতে গুঙায়, মতি, মতি, কি করস? বউ, কি করো? আজকানা আমার একটা ঘরের মধ্যে লইছে বুঝলি, ঘুর ঘুর টান্দার বুঝলি। একটা বেটাই না কয় আপনার রক্ত লমু, আমি না ডরাইয়া গেছি, আমার খালি গতর কাঁপে। মেলা দেখে আসা ছোট মেয়ের মতো কোনটা আগে বলবে সে বুঝে উঠতে পারে না। মতি, আজকানা খোরশেদে আমার একটা ঘরের মধ্যে লইয়া গেছে বুঝলি। হি হি, কি সব ফিতা ফুতা দিয়ে আমার বুক বাঁধে, পিঠ বাঁধে, হাত পায়ের উংলি ভি বাঁধে। কি করব? না, আমার কলিজার মাপ লইব। খুশিতে আতমন্নেছার নিঃশ্বাস নিতে রীতিমতো বেগ পেতে হয়। ডাক্তাররা শেষ পর্যন্ত জানায় যে অপারেশনের সময় পার হয়ে গেছে। না, টিউমার না, টিউমারের বাবার বাবা ক্যান্সার। এখন কিছু করার নেই। মাঝে মাঝে হাসপাতালে নিয়ে রেডিওথেরাপির ফু দিয়ে মরণকে যতদিন ঠেকানো যায়। বাড়িটা রাতারাতি মন্থর হয়ে গেল। সীতারার নীরব ও সরব মুখ ঝামটানি আপাতত স্থগিত।
মতিবানুর রং ঢং সোহাগীপনা সব শেষ। মেয়েটা কেবল কথায় কথায় ফুপিয়ে কাঁদে, ও আম্মা আম্মা গো, কি বিমারি ধরলো তোমারে। আমি কই নাই। গোঙাতে গোঙাতে জবাব দেওয়ার সময় আতমন্যচার পান খেতে না পারা ফ্যাকাশে ঠোঁটের কোণে ছোট একটু গোলাপি মিষ্টি হাসি চিকচিক করে, যেন বাজি রেখে সে জিতে গেছে। আমি তো আগেই কইছিলাম। খবর পেয়ে বড় মেয়ে তার নিজের ও তার সতীনের একগাদা ছেলে মেয়ে নিয়ে এসে হাউমাউ করে খানিকটা কাঁদল। আতমন্যসা বলে, অনুরু, তোর জামাই রাইতে কইস, খানদানি ঘরের মানুষ, দাওয়াইগুলি চিনবো, কত দাওয়াই দিছে দেখোস না। দিনে দিনে পেটের ব্যথা বাড়ে, রোজ কয়েকবার বমি হয়। বেশি পরিমাণে বমি হলে পেটের ব্যথা থিতিয়ে ভোঁতা হয়ে আসে। পাতলা তন্দ্রায় তখন শরীর শিথিল হয়। পেটের অবাঞ্ছিত মাংসপিণ্ডের হৃদস্পন্দন অনুভব করার জন্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আতমন্যসা নিজের পেটে আস্তে আস্তে হাত বুলায়। প্রথমবার যখন সে গর্ভবতী হলো, সোবাহানের বাপ তখন কোনো কোনো রাত্রে এমনি করে হাত বুলিয়ে দিয়েছে। কি জানি, হয়তো একদিন দিয়েছিল কিংবা দুদিন, মনে নেই। সে যে কতদিন হয়ে গেল, কতকালের কথা, সময়টা কিছুতেই ঠাহর করা যায় না, মেলে না, কোনো হিসাব মেলে না। বছরের হিসাব মেলাতে গেলে তার মাথা ঘোরে, বমি বমি লাগে। বমি করার পর ঘুম পায়। ঘুমের মধ্যে তার এক হাত থাকে নিজের পেটের ওই জায়গায়, হাত মাঝে মাঝে সরে যায় কিংবা কাঁপে। সোবাহানের বাপ তার পেটে হাত বোলাতে বোলাতে, পেটে না, পিঠে, একটা শাড়ি ঘেরা রিকশায় করে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, রূপমহল না মায়া, কি একটা হলের নাম ছাই মনেও থাকে না। কি একটা খেল দেখতে, কি খেল না, মনে নাই। ইন্টারভ্যালের সময় মেয়েদের ক্লাসের আয়া এসে হাতের ভেতর চীনাবাদামের ঠোঙা গুজে দিল। আলু বাজার থন আইস না, তোমারে পাঠাইয়া দিছে। শুনে আশেপাশের মেয়েদের দিকে কি হাসি। ছবি শেষ হলে বাড়ি ফেরার সময় সোবাহানের বাপ জিজ্ঞেস করে, হায় হায়, একটা বাদাম ভিও খাও নাই, অতগুলো মানুষের সামনে কেমনে খাই। হায় রে, মানুষ কই দেখলা, তোমার আগে পিছে ব্যাগটি তো মাইয়া মানুষ। হায় রে বিবি আমার, বাঙ্গু বিবি একখান। হ, বাঙ্গুই তো, বাঙ্গুই ভালো। ঘুমের মধ্যে সোবাহানের বাপ পেটে হাত বুলিয়ে দিচ্ছে। পাছার নিচ থেকে রিকশার সিট কখন সরে যায়। এখন ঘোড়ার গাড়ি করে সদরঘাট থেকে ফিরে যাচ্ছে আলুবাজারের দিকে। জানালার খড়খড়ির ফাঁক দিয়ে রাস্তা দেখছে আতমন্যসা। সোবাহানের বাপ চিনিয়ে দেয়, এটা চিনো, ওইটা চিনো। কোনো একটা হলের সামনে কোনো বায়োস্কোপের মস্ত বড় ছবি। একটা মেয়ে মস্ত বড় গাছের সঙ্গে দোলনা বেঁধে দোল খাচ্ছে। এত বড় মেয়ে, লজ্জা শরম যদি একটু থাকে। মেয়েটা দোলে, এদিক দোলে ওদিক দোলে। এই দেখা যায় একেবারে আতমন্যসার মুখের সামনে, আবার সরে যায় খানিকটা দূরে। দুলতে দুলতে মেয়েটা দুলছে। আম্মা গো, যাই গিয়া, ও মা। বড় মেয়ের ভিজে কণ্ঠস্বরে আতমন্যসা ঘুম থেকে তন্দ্রায় আসে। যাওন নাই। নিজের খসখসে স্বরে তার তন্দ্রাও ছিঁড়ে যায়, কিন্তু ঘোর কাটতে চায় না। জড়ানো চোখ মেলে ডান দিকে তাকায়। ডান দিকে একটা টুল, টুলের ওপর ওষুধপত্রের লম্বা রোগা মোটা ও বেটে শিশি বোতল, ট্যাবলেটের পাতা, টয় গ্লাস, থার্মোমিটার, হট ওয়াটার ব্যাগ, আইস ব্যাগ। আতমন্যসা নিজের অবাধ্য চোখজোড়া প্রায় ধাক্কা দিয়ে সম্পূর্ণ খুলে দেখে। না, সব ঠিক আছে। ওই একপাশের শিশিটা কি সুন্দর, ওটা একেবারে ধারে রেখে দিল কে? কার হাত লেগে পড়ে যাবে, দেখো তো। তবু সারি সারি ওষুধ কি সুন্দর দেখায়। না, সব ঠিক আছে, কিন্তু পড়ার চোখ কি বসে থাকে? কিছুতেই খোলা রাখা যায় না। ওষুধের দিকে দেখতে দেখতে তার চোখ বুজে আসে।
অন্ধকার জগৎ ফের দুলতে শুরু করে। নিজেই দোলনায় দুলতে দুলতে জড়ানো গলায় আতমন্নেছা জামাইয়ের প্রতি সাদর নিমন্ত্রণ পাঠায়। ও নুরু, দামান রায়তে কইস, কইস আমার বহুত কঠিন বিমার হইছে, একদিন আয়া দেখা যাইব, বহুত কঠিন বিমার। এতক্ষণ শুনছিলেন আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গল্প অসুখ বিসুখ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।